আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দারুণ একটা লাইভ সেশনে। সো আজকে আমরা কিন্তু তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। আজকে আমরা একটা মিশন চালু করেছি, দেখতে পাচ্ছ এইচএসসি 2024 মিশন এ প্লাস ইন 90 ডেজ। তোমাদের কিন্তু 24 সালে কিন্তু এইচএসসি পরীক্ষা হচ্ছে জুন মাসে। সো জুন মাসের কিন্তু তারিখটা কিন্তু ফিক্স হয় নাই। সো সম্ভাব্য ডেট হতে পারে 22 তারিখ অথবা 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে একটা হবে। সো আজকে তোমাদের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি আমরা। সো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের ক্যাপশনে কিন্তু আমি একটা ফর্ম দিয়েছি। সো ফর্মটা কিন্তু সবাই ফিল আপ করে নিবে। এখন এই ফর্মে কিন্তু তোমাদের আমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা কিন্তু পাবলিশ করা হচ্ছে। সো রুটিনটা তোমরা একটু ফর্মটা ফিল আপ করে ফেললে কিন্তু তোমরা রুটিনটা কিন্তু পেয়ে যাবে। সো তার আগে আমরা কিন্তু আজকে একটু তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। সো আমাদের আজকে আমাদের 90 ডেজ প্রোগ্রামে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আজকে হচ্ছে কয় তারিখ, 19 তারিখ, মার্চের 19 তারিখ। সো এখন থেকে যদি আমরা যদি হিসাব করি, জুনের 23 তারিখ হচ্ছে আমাদের সম্ভাব্য ডেট বলা হচ্ছে এইচএসসি পরীক্ষার। সো এখন থেকে আমাদের সময় আছে 95 দিনের মতো। সো এই 95 দিনগুলোর মধ্যে আমরা কি কি প্রোগ্রাম করতে পারি অথবা কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি সেটাই আজকে তোমাদেরকে আমি একটু ব্রিফ করে নিব। সো প্রথমে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্র্যাকটিস রিচুয়াল নিয়ে কথা বলা হচ্ছে, যে আমাদের কতগুলো ক্লাস হবে, কতগুলো ওয়ান শট ক্লাস হবে, কতগুলো আমাদের এক্সাম হবে এবং সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। সো এবং আমি তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের কোর্সের রুটিন। সো কোর্সের রুটিন কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু মার্চের 19 তারিখ, যেখানে কিন্তু আমরা মোলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন দিয়ে স্টার্ট করব। এভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক এভাবে কিন্তু রুটিন ওয়াইজ ফলো করা হবে। সো তোমরা এই রুটিনটা ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা যদি ফর্মটা যদি ফিল আপ করে ফেলো। এবং রুটিনের পাশে কিন্তু দেখা যাচ্ছে এক্সাম লিঙ্ক, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের একটা এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে। সো ওই লিঙ্ককে প্রবেশ করে তোমরা প্রতিদিনের এক্সামগুলো দিয়ে ফেলতে পারবা। আমাদের 10 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে এবং রিটেন পার্ট নিয়ে তোমাদের নিয়ে আলাদাভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। সো এক্সাম লিঙ্কটা তোমাদের এখানে দেওয়া থাকবে। সো তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষা দিতে পারবা। সো এইভাবে হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস চলতে থাকবে এবং এক্সাম চলতে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে ডে ওয়াইজ ব্রেকডাউন। ডে ওয়াইজ ব্রেকডাউনটা হচ্ছে তোমাদের প্রতিদিনের নিত্যদিনের কি কি প্ল্যান, তোমরা কি করবা এবং তোমরা কোন সময়ে কোন জিনিসটা করবা, কোন সময়ে কোন জিনিসটা পড়বা, সেটা নিয়ে আমরা তোমাদের একটা প্ল্যান গুছিয়ে দিয়েছি। সো যেমন আমি যদি বলি যে এখানে কিসের কথা বলা হচ্ছে, ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে এখানে নিচে কি সব ইংলিশ বাংলা, আচ্ছা এই তো আমি দেখতে পাচ্ছি। সো এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমাকে কিন্তু এখানে ব্রিফ দেওয়া হয়েছে। যেমন আমি এখানে লিখেছিলাম যে কেমিস্ট্রি, আমরা কেমিস্ট্রিতে কোন টপিক কতটুকু সময়ে পড়ব সেটা নিয়ে কিন্তু অলরেডি ব্রেকডাউন দেওয়া হয়েছে। সো 9টা থেকে আমরা 11টা পর্যন্ত হচ্ছে এই টপিকগুলো পড়বো। এরপর আমরা রেস্ট, বাকিগুলা চলতে থাকবে, ইফতার, সেহেরি। সো এটা হচ্ছে ফুললি একটা প্ল্যান। এই প্ল্যানটা তোমরা যদি একবার যদি চোখ বুলিয়ে নাও, তোমরা বুঝতে পারবা যে আসলে আমার পড়াশোনার টাইমটা কখন আমরা কাজে লাগাবো এবং আমাদের যে লেজার যে টাইমটা থাকবে সেটাতে আমরা কি করব। সো এটা আমার মনে হয় তোমাদেরকে খুব বেশি হেল্প করবে। এবং এটা নিয়ে কারো কোনো সমস্যা বা কারো কোনো কোয়েরিজ আছে কিনা আমাকে জানাও, এবং আমরা আরো কিভাবে ইম্প্রোভাইজ করতে পারি সেটা নিয়ে অবশ্যই আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একটা চ্যাপ্টার ব্রেকডাউন রেডি করেছি। সো চ্যাপ্টার ব্রেকডাউনে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা চ্যাপ্টারের যেই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুবই গুরুত্ব, কারণ আমরা এখন শেষ সময়ে চলে এসেছি এবং শেষ সময়ে কিন্তু আমাদের সব টপিক পড়া লাগবে না। সব মানে বলতে গেলে অনেকগুলো পড়া আছে। সবগুলো পড়াগুলোকে আমরা কি করব, সাব টপিকে ভাগ করে ফেলবো এবং সাব টপিকে ভাগ করে যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি একদম হাইলাইটিং পয়েন্ট, সেগুলো আমরা বেশি বেশি করে পড়বো। যেমন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি, মূলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি বড় চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আমরা এই 90 দিনে বা আপকামিং যে ডেজগুলো আছে সেগুলো ডেজগুলোতে আমরা কিভাবে পড়বো বা কোন কোন টপিকগুলো বেশি বেশি করে পড়বো, এখানে এই জিনিসগুলো এক্সপ্লেন করা হয়েছে। সো দেখতে পাচ্ছ যে সাব টপিকে কিন্তু আমরা ডি ব্লক, পর্যাবৃত ধর্ম, সংকারায়ন, পি ব্লক, ফাজান্স রুল, হাইড্রোজেন বন্ড, ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এই 7টা টপিক কিন্তু আমরা চুজ করে তোমাদের জন্য দিয়েছি এবং এগুলোই হচ্ছে আমরা বেশি বেশি পড়বো।
আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সো দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ফর সিকিউ দিয়েছি যে এই টপিকগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ বেশি, এবং ইম্পর্টেন্ট ফর এমসিকিউ মানে হচ্ছে এই টপিকগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বেশি। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যদি ব্রেকডাউন করে যদি দিয়ে দিই তোমাদেরকে, তো তোমাদের জন্য কিন্তু জিনিসটা খুব ইজি হবে, এবং তোমরা কিন্তু এটা খুব ইজিলি বুঝে ফেলতে পারবা যে আমার এই 90 দিনে আমরা এই টপিকগুলো পড়বো। এবং এখানে আরেকটা জিনিস, এই যে ব্রেকডাউন যেগুলো দিয়েছি না, এই ব্রেকডাউনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে এই রুটিনটা সাজানো হয়েছে, অর্থাৎ ডে ওয়াইজ ব্রেকডাউনটা সাজানো হয়েছে। এবং তোমরা যখন তোমাদেরকে যখন টাইম দেওয়া হয়েছে, যেমন ধরো তুমি যখন মার্চের 30 তারিখ আমি ধরো জৈব রসায়ন পড়বো, সো জৈব রসায়নের উপরে আমার যেই ক্লাসগুলো হয়েছে, যেই প্রোগ্রামগুলো হয়েছে, সেগুলো কিন্তু আমি এখানে পড়ে ফেলবো, এবং এরপরে দিয়ে আমার এইগুলোর এক্সাম হবে, এক্সামগুলো আমরা দিয়ে দিব, দেওয়ার পরে দেখবো যে ডেইলির পরে ডেইলি তোমার কিন্তু শেষ হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, এবং আমরা ইনশাল্লাহ তোমাদেরকে শেষ সময়ে ভালোভাবে সাহায্য এবং সহযোগিতা করার ট্রাই করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে জয়েন করেছো আমাদের সাথে, মার্জিয়া জয়েন করেছো, মুত্তাসিম জয়েন করেছো, আতিয়া জাকির, নয়রিন জয়েন করেছো। কাদের কোনো সমস্যা আছে কিনা, কাদের কোনো কারো কোনো ভাইয়া লিখা বোঝা যাচ্ছে না, আচ্ছা এটা তোমাদেরকে কিন্তু এই ফর্মটা কিন্তু দেওয়া হবে তোমাদেরকে। সো এটা বোঝা না গেলেও মানে এখান থেকে আসলে পুরোটা জিনিস তুমি বুঝতে পারবা না, আমি জাস্ট এখানে তোমাকে কিছু জিনিস বুঝাইলাম যে এটা আসলে জিনিসটা কি, বাট প্রত্যেকটা লেখা তুমি এখানে বুঝতে পারবা না। তার জন্য তুমি ওই যে তোমাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে না, সেই ফর্মটা মানে ক্যাপশনে যে ফর্মটা দেওয়া হয়েছে, সবাই প্লিজ এটা ফিল আপ করে ফেলো, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান এটা ফিল আপ করে ফেলো। ফিল আপ করলে তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা যে আসলে আমাদের 90 ডেজের কি কি প্ল্যান রয়েছে, আমরা কি কি করতে যাচ্ছি, এবং আমাদের আসলে টার্গেটটা কি, আমাদের আসলে টার্গেটটা কি। সো টার্গেটটা সম্পর্কে তোমরা অবগত থাকতে পারবা। সো কারা কারা ফর্মটা ফিল আপ করবা আমাকে কমেন্টে জানাও এখনই। কারা কারা ফর্মটা ফিল আপ করবা এখনই আমাকে কমেন্টে জানাও, এবং আমি লাইভটা একটু শেয়ার করে নিই। সো তোমরা তোমাদের সমস্যাগুলো, লেখা দেখা যাচ্ছে না, সো লেখা আমি দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট লেখা দেখা যাচ্ছে। আচ্ছা আমি এটা একটু শেয়ার করি আবার। ওকে, সো এখানে আমরা ফর্মটা কোথায়, ফর্মটা কিন্তু ওই যে ক্যাপশনে দেওয়া আছে আমাদের ফর্মটা। সো ফর্মটা ক্যাপশনে তুমি সেখান থেকে ফিল আপ করে ফেলো। সো ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এখানে তিনটা জিনিস তোমাদেরকে একটু দেখতে হবে। একটা হচ্ছে ডে ওয়াইজ ব্রেকডাউন, অর্থাৎ প্রতি বেলায় আমরা কি কি করব, আমাদের কি কি প্রোগ্রাম, আমাদের কি কি কাজ আছে। আমরা যেমন অনেকে হচ্ছে নামাজ কালাম পড়ো, অনেকে হচ্ছে রোজা রাখো, অনেকে হচ্ছে ধরো বাহিরে একটু ঘুরতে যাও, অনেকে লেজার টাইম করো। সো আমি কোন সময়ে কতটুকু টাইম স্পেন্ড করব, আমি পড়াশোনায় কতটুকু টাইম স্পেন্ড করব, পড়াশোনার মধ্যে যে আমাদের এতগুলো যে সাবজেক্ট আছে, এতগুলো টপিক আছে, সেখানে আমি কতটুকু টাইম স্পেন্ড করব, এখানে সব কিছু ব্রিফিং দেওয়া আছে। যেমন ম্যাথ আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো, কেমিস্ট্রি আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো, কেমিস্ট্রির কোন সাবজেক্টের কোন টপিকটা, কোন চ্যাপ্টারের কোন টপিকটা আমি কয়টা থেকে কতটুকু পর্যন্ত পড়বো, হ্যাঁ সেগুলো সব কিছু এখানে ব্রিফিং দেওয়া আছে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি, এমন কোনো অনেক স্টুডেন্ট আছে যে লাস্ট 90 ডেজ কিছুই বুঝতে পারছে না, কি করব, পড়াশোনা কিছুই কমপ্লিট হয় নাই, কোনো কিছুই আসলে গোছানো নাই, তারা কি করবে, তারা এই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে তারা একটা রুটিন পাবে, যে রুটিনে সব কিছু ব্রিফিং দেওয়া আছে, যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এই আগামী 90 ডেজ বা 95 ডেজে সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি কি করবা, সবকিছু তোমাদেরকে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো যারা ফলো করবে তারা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে, ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, এবং এটা আমারই বিশ্বাস না, এটা আমাদের সকলেরই বিশ্বাস। সো আমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলবো। আর চ্যাপ্টার ব্রেকডাউন সম্পর্কে আমি আগেও বলেছিলাম যে এখানে প্রত্যেকটা টপিকের তোমার সাব টপিক দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাব টপিক দেওয়া আছে, যে টপিকগুলা আমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র সেগুলাই পড়বো। কারণ আগামী 90 দিনে কিন্তু আমাদের সময় খুবই কম, এবং এই সময়গুলোতে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সংক্ষেপে পড়াশোনা করতে। অর্থাৎ যেই টপিকগুলোর দিকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকগুলো আমরা বেশি বেশি আলোচনা করব, বেশি বেশি রিভিশন দিব, এবং বেশি বেশি রিভিশন দেওয়ার কারণে আমাদের আসলে এগুলার ভালো আয়ত্ত চলে আসবে। সো ইনশাল্লাহ এই টপিকগুলো ভালোভাবে পড়লে আমাদের
পরীক্ষায় কমন চলে আসবে। সো আজকে আমরা দেরি না করে আজকে আমাদের যেই কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে আমাদের আজকে, যেমন আমরা যদি কোর্স রুটিনটা দেখি, আমাদের আজকে হচ্ছে মার্চের 19 তারিখ, দেখতে পাচ্ছ মার্চের 19 তারিখ আজকে আমাদের ক্লাস হচ্ছে মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো আমরা মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনটা আজকে আমরা পড়ে ফেলবো। একজন জিজ্ঞেস করছে ভাইয়া ফর্ম পূরণ করলাম কিন্তু রুটিন পাচ্ছি না। রুটিন পেয়ে যাবা, যারা ফর্ম ফিল আপ করবা তাদের কাছে একটা মেইল যাবে, সো মেইলে তারা রুটিন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে, বাট তার আগে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো কারা কারা ফর্মটা ফিল আপ করেছো আমাকে জানিয়ে দাও। আচ্ছা, সো আমরা আজকে শুরু করছি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কি, আমাদের আজকের ক্লাস হচ্ছে এইচএসসি 2024 মিশন 90 ডেজ প্রোগ্রাম। অর্থাৎ আজকে থেকে আমাদের মিশনটা স্টার্ট হচ্ছে। আজকে থেকে আমরা হচ্ছে একটা প্রতিজ্ঞা করব যে আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো ক্লাস শেষে সেগুলো আমরা পরীক্ষা দিব, এবং পরীক্ষা দিয়ে আমরা নিজেকে যাচাই করব যে আসলে আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে, আমাদের ক্লাসটা করে আমরা কতটুকু বোধগম্য হয়েছে, কতটুকু টপিকগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমরা সেগুলো আজকে নিজেকে যাচাই করে ইনশাল্লাহ আমরা নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাব। সো আজকে আমাদের মিশন A+ ইন 90 ডেজ। সো আমরা স্টার্ট করি। কারা কারা আমাদের সাথে রেডি তাড়াতাড়ি বলো। এবং তোমাদের কিন্তু আমি একটা কথা বলি যে আমাদের প্রত্যেকটা এই যে রুটিনটা যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ, ইয়েস মার্জিয়া বলেছো ফর্মটা ফিল আপ করেছো। সো ফর্ম যারা ফিল আপ করবা তারা কিন্তু সবকিছু পেয়ে যাবে। সো আমি যে এতগুলো যে কথা বলেছি সেগুলো কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করার পরে তুমি আরো বেশি ধারণা পাবা। সো আমি দেখতে পাচ্ছি জয়ত্রী শর্মা ভাইয়া আমি ফর্মটা পূরণ করেছি, থ্যাংক ইউ ভাইয়া ফর্মটা পূরণ করার কারণে। এমডি মহাদেব রয় বলেছে আমি ফর্মটা ফিল আপ করেছি, সো তোমাকে অনেক ধন্যবাদ। সো আজকে আমরা যে জিনিসটা দেখব, আজকে আমরা মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ফুল কনসেপ্ট এমসিকিউ ক্লিয়ার করে ফেলবো, এবং এই কনসেপ্ট এমসিকিউ গুলো ক্লিয়ার করার পরে আমরা একটা পরীক্ষা দিব, এবং এই পরীক্ষা দিয়ে আমরা নিজেকে যাচাই করব যে আসলে আমাদের অবস্থানটা কোথায়। তো সবাই কি রেডি? আসো আমরা শুরু করি। সো প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি চতুস্থলকীয় নয়? কি বলেছে? নিচের কোনটি চতুস্থলকীয় নাই? উত্তর কি হতে পারে? CCl4, CH4, SF4, NH4। এখানে আমাকে কোনটার উত্তর, কোন অপশনটা এখানে কারেক্ট হতে পারে কে আমাকে বলতে পারবা? বলো। CCl4, CH4, SF4 এবং NH4+, এখানে কোনটা প্রশ্ন কারেক্ট হতে পারে আমাকে কে বলতে পারবা? ইয়েস, যারা যারা ফর্ম ফিল আপ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি শাওন রয়, অন্তর, টিএন সালভি, নীলিশা, ড্রিমজিম বৃষ্টি, অর্পিতা রয়, দিশা, অনেক অনেক ধন্যবাদ, সবাই ফর্ম ফিল আপ করেছো। এবং ইউটিউব থেকে দেখতে পাচ্ছি যে একজন কমেন্ট করেছো, রোকসানা খাতুন, যেভাবে বলেছে এর উত্তর হবে অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া মানে হচ্ছে NH4+, তাই তো? আচ্ছা, সো নিচের কোনটি চতুস্থলকীয় নাই? চতুস্থলকীয় নয় কারা কারা? চতুস্থলকীয়র বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে টেট্রাহেড্রাল। এটা ইংলিশ হচ্ছে কি? টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে হচ্ছে চতুস্থলকীয়, তাই না? আচ্ছা, টেট্রাহেড্রাল কারা হয় নরমালি? টেট্রাহেড্রাল তারাই হয় যাদের হচ্ছে sp3 সংকরিত কার্বন থাকে, যাদের sp3 সংকরিত কার্বন থাকে, তাই না? যাদের sp3 সংকরিত কার্বন থাকে তারাই হচ্ছে নরমালি টেট্রাহেড্রাল হয়ে থাকে। কিন্তু এখন ওরা বলছে যে কোনটি টেট্রাহেড্রাল নয় বা কোনটি চতুস্থলকীয় নয়। আমরা জানি কার্বন টেট্রাক্লোরাইড, তার সংকরণ হচ্ছে sp3। sp3 সংকরিত কার্বন হলে কার্বন টেট্রাক্লোরাইড হবে চতুস্থলকীয়, 100% চতুস্থলকীয়। সো আমাকে বলছে চতুস্থলকীয় নয়, তাহলে আমি এটা দিতে পারবো না। মিথেন চতুস্থলকীয়। SF4 এবং NH4+, কোনটা হতে পারে দেখি কে কে বলতে পারো? কে মোটামুটি সবাই বলেছো ডি হবে। ডি মানে হচ্ছে NH4+, ডি মানে হচ্ছে NH4+। আচ্ছা, চতুস্থলকীয় নয় বলেছে, চতুস্থলকীয় নয় বলেছে, সবার কি কারেক্ট? আচ্ছা, সো আমি উত্তরটা দেখিনি যে কাদেরটা আসলে কারেক্ট হয়েছে। উত্তর হচ্ছে SF4, ধরা খেয়ে গেছো। আচ্ছা, এখন তুমি বলবা যে ভাইয়া NH4 এর আকৃতি কেন চতুস্থলকীয় হয়? সেটা তো বুঝলাম না, আসেন সেটা একটু বুঝাই দিই। সো প্রথমত হচ্ছে NH4+ এর আমরা একটু ইলেকট্রোবিন্যাস করব না, আমরা হচ্ছে এটা সংকরণ আগে বের করি। সংকরণ বের করতে গেলে আমাদেরকে একটা সূত্র ফলো করতে হয়। সূত্রটা কি বলতে পারবা? সূত্রটা হচ্ছে হাফ ইন্টু V প্লাস M মাইনাস C প্লাস A, এটা হচ্ছে আমাদের সূত্র। হাফ ইন্টু B প্লাস M, হাফ ইন্টু B প্লাস M মাইনাস C প্লাস A, যেখানে ভিটা হচ্ছে
ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ লাস্ট সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। আমরা NH4 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, কার ব্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, কেন্দ্রীয় পরমাণুর। সো NH4 প্লাস এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু। সো নাইট্রোজেনের লাস্ট শেলে মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। সো আমি এখানে ভি এর মান বসাবো কত? ভি এর মান বসাবো 5। এম এর মান হচ্ছে, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী মানে হচ্ছে যার যোজনী হচ্ছে 4। সো এখানে যোজনী 4 বিশিষ্ট কয়টা পরমাণু আছে? 4টা আছে। সরি, যোজনী 1 বিশিষ্ট, যোজনী 1 বিশিষ্ট এখানে কয়টা পরমাণু আছে? 4টা আছে। সো সেক্ষেত্রে 5 + 4 হবে। আর এখানে +1 মানে হচ্ছে আমরা সেটাকে কি করে দিব? বিয়োগ করে দিব। +1 মানে হচ্ছে -1 বিয়োগ করে দিব। এটা তোমরা জানো। 5 4 হচ্ছে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 / 2 মানে 4, 4 মানে সেটা কত হবে? sp3 হবে। অর্থাৎ sp3 মানে হচ্ছে 4টা অরবিটাল। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে আমি একটু বুঝাই বুঝাই পড়াচ্ছি তোমাদেরকে। আমরা এখন লোন পেয়ার বের করব, যে লোন পেয়ার আছে কিনা, মানে NH4 প্লাসে কি লোন পেয়ার আছে। সো লোন পেয়ার আছে কিনা সেটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে x - m - d। এই সূত্রটা কারা কারা পড়েছো? লোন পেয়ার আছে কিনা সেটা বের করার সূত্র x - m - d, অথবা x না বলে তুমি v বলতে পারো। আমি x বলবো না, আমি বলবো v - m - d, যেখানে v হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? নাইট্রোজেনের 5 লিখে ফেলো। m হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4 হবে, 5 - 4। d হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, d হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। নাইট্রোজেন কি 5 হচ্ছে যে 1s2 2s2 2p3। সো 5 - 4 মানে হচ্ছে সেটা 1। ভালোভাবে বুঝো, সেটা কি আছে? 1 আছে। অর্থাৎ তার কাছে কিন্তু v x - m - d, নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন আছে কয়টা? m - d। সো NH4 - 1। সো আচ্ছা, সো লোন পেয়ার আছে কিনা নাই সেটা আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে তার sp3 সংকরিত কার্বন আছে। এমন sp3 সংকরিত কার্বন থাকা সত্ত্বেও সেটা চতুস্থলকীয় হচ্ছে, মানে NH4 কি চতুস্থলকীয়? অবশ্যই NH4 + চতুস্থলকীয়। হ্যাঁ, এই সবসময় এই সূত্র দিয়ে ভাইয়া সবসময় কি এই সূত্র দিয়ে সংকরায়ন বের করা যাবে? সবসময় এই সূত্র দিয়ে সংকরায়ন বের করা যাবে, অবশ্যই যাবে। কিছু ক্ষেত্রে যাবে না, যেমন ধরো আমরা যদি কার্বন ডাইঅক্সাইড যদি হিসাব করি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু যাবে না, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু সেটা যাবে না। সো অনেক কিছু কিছু এক্সাম্পল থাকবে। সো এখানে SF4 এর ক্ষেত্রে দেখো, SF4 এর ক্ষেত্রে আমার হচ্ছে কি আছে? সংখ্যা হচ্ছে sp3, কিন্তু SF4 এর লোন পেয়ার আছে। এখানে আমরা আমি তোমাদেরকে একটা জিনিস কথা বলি, এই জায়গায় আসো। আমরা ফার্স্ট অফ অল SF4 নিয়ে একটু চিন্তা করে দেখি। SF4 মানে হচ্ছে সালফার। সালফারের আমরা যদি ইলেকট্রন বিন্যাস যদি করি, লাস্ট ইলেকট্রন আছে কয়টা? 6টা। এবং ফ্লোরিন হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 4টা। সো 6 এবং 4 মিলে হচ্ছে কত হবে? 10। আর এখানে SF4 কি প্লাস বলছে? প্লাস বলে নাই। সো 6 4 এবং 10, 10 / 2 মানে কত? 10 / 2 মানে কত? সালফারের লাস্টে 6 আছে না? সো 5 মানে সেটা কত হবে? sp3 3 4 5, এটা ডি ব্লক হয়ে যাচ্ছে। sp3d, তাই না? SF4 সালফারের লাস্ট ইলেকট্রন আছে কয়টা? 6টা। সো 6টা হচ্ছে 6 4 10, 10 / 2 মানে হচ্ছে 5। সো sp3d হয়ে যাচ্ছে। আচ্ছা, সো তুমি কখনো শুনছো যে sp3d কখনো চতুস্থলকীয় হয়? চতুস্থলকীয় কারা কারা হয়? এখানে এটা একটু ভুল আছে, আমাদের এই জায়গায় এটা ভুল আছে। এখানে SF এর লোন পেয়ার থাকার কারণে আমাদের এটা একটু ভুল আছে। SF4 এর সংকরণ sp3 হবে না। হাফ ইনটু আমরা সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 1s2 2s2 2p6, এরপরে 3s2 3p4। সো 4 এবং 2 মিলে কত আসছে? 6 আসছে। হ্যাঁ, 4 এবং 2 মিলে কত আসছে? 6 আসছে। সো 6 আসলে হচ্ছে आंसर কত হবার কথা? 6 + 4। সো 6 + 4, এটা এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, এটা sp3d হবে।
দেখো তো 5টা অরবিটালের জন্য sp3d না, 5টা অরবিটালের জন্য sp3d না, ইয়েস sp3d। সো sp3d তে কখনো চতুস্থলকীয় হয় না। সো আমরা দেখতে পাচ্ছি কার্বন টেট্রাক্লোরাইড, দেখো তো এটা sp3, কার্বন টেট্রাক্লোরাইড sp3, মিথেনও sp3। সো মিথেন কেমনে sp3 দেখো তো, আমরা দেখতে পাচ্ছি হাফ ইনটু v প্লাস m মাইনাস c প্লাস a। সো v হচ্ছে কার্বনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন কয়টা আছে, 4টা আছে, 4টা নাকি 6টা, 4টা। এক যদি পরমাণু সংখ্যা কত, 4টা। সো 4 প্লাস 4 8, 8 ডিভাইড বাই 2 মানে 4, 4 ইকুয়াল টু কত হবে, sp3 হবে। অর্থাৎ বাকি সবগুলো sp3 হচ্ছে, বাকি সবগুলো sp3 হচ্ছে, শুধুমাত্র sf4 sp3d হচ্ছে। বুঝতে পেরেছো? এইজন্য sf4 এর কি হবে না, চতুস্থলকীয় হবে না। বাট তুমি ns4 দেখো, ns4 প্লাসও কিন্তু sp3। সো বাকি সবগুলো sp3 হচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভাই dsp3 লিখবো নাকি হচ্ছে sp3d লিখবো, কোনটা লিখলে বেটার হয়? সো ডি কখন আগে লিখবা, ডি তখনই আগে লিখবা যখন সেটা ডি ব্লক মৌল হবে। ডি তখনই আগে লিখবো যখন সেটা ডি ব্লক মৌল হবে। আবার বলতেছি, ডি তখনই আগে লিখবো যখন সেখানে ডি ব্লক মৌল আগে হবে। এখন ডি ব্লক মৌল, সালফার কি ডি ব্লক মৌল? সালফার হচ্ছে পি ব্লক মৌল। সো সালফার যেহেতু ডি ব্লক মৌল না, পি ব্লক মৌল, সো সালফারের ক্ষেত্রে সংকরণ বের হবে sp3d। কি বের হবে, sp3d। এমডি আলামিন আমিন, আশা করি তোমার কোশ্চেনটার উত্তর পেয়েছো, কোশ্চেনটার উত্তর পেয়েছো। সো এটা হবে sp3d, আমি এটা sp2d, আর ডিটা আমি আগে দিব না, ডিটা আমি পরে দিব। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছিলাম CCl4 CH4 সবগুলো sp3, এগুলো সবগুলো sp3 বেরিয়েছে, সবগুলো sp3, এটাও sp3 এটাও sp3। কিন্তু sp3 বের হয় নাই কিসের ক্ষেত্রে, sf4 এর ক্ষেত্রে। sf4 এর ক্ষেত্রে sp3টা বের হয় নাই, যেহেতু sp3 থেকে বেশি আসছে, সেই ক্ষেত্রে এটা চতুস্থলকীয় হবে না। আচ্ছা, এরপরে কোশ্চেন যাই যে এই যুগে কার্বনের সংকরণ কি রূপ হবে। সো দেখো এখানে বলছে সংকরণ কি রূপ হবে। আমরা জানি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কি থাকে, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কি থাকে বলো, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে sp3 থাকে। ডাবল বন্ডের ক্ষেত্রে কি থাকে, sp2 থাকে। ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি থাকে, sp থাকে। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে sp3 থাকে, ডাবল বন্ডের ক্ষেত্রে sp2 থাকে, ট্রিপল বন্ডের থাকে sp থাকে। তাহলে সিঙ্গেল বন্ড sp, এটা কি হবে, 3 হবে। অর্থাৎ এই কার্বনের sp3, আবার এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে মানে sp2, তাহলে sp3 এবং sp2 এখানে উপস্থিত রয়েছে, sp3 এবং sp2 এখানে উপস্থিত রয়েছে। তাহলে sp3 এবং sp2, তাহলে आंसर হবে sp3 এবং sp2। কারা কারা বুঝতে পেরেছো দেখি জানাও, কারা কারা বুঝতে পেরেছো দেখি আমাকে জানাও। শাওন রয় অন্তর বলেছো, এমডি আবেদুল হক বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসছি নেক্সট পড়াতে। এই যে এখানে আমাদের হচ্ছে যে একটা টাইপিং মিস্টেক হয়েছে, সরি সরি সরি, এটা आंसर হবে এটা, ঠিক আছে, ভুল হয়েছে এটা। CH3CN এ কি ধরনের সংকরণ বিদ্যমান, দেখি এটা বলো, CH3CN এ কি ধরনের সংকরণ বিদ্যমান হবে, CH3CN এ কি ধরনের সংকরণ বিদ্যমান হবে আমাকে কমেন্টে জানাও। আসো, প্রথমে CH3 কে ভেঙে লিখলে এভাবে ভেঙে লিখতে হয় না, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপর C ট্রিপল বন্ড। অর্থাৎ এই কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, এই কার্বনের সাথে ট্রিপল বন্ড, যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেখানে হবে sp3, আর যেখানে ট্রিপল বন্ড থাকবে সেখানে শুধু হবে sp। তাহলে এখানে দুই ধরনের সংকরণ আছে, একটা হচ্ছে sp3, একটা হচ্ছে sp। সো sp3 এবং sp কোথায় আছে, এই জায়গায় আছে, आंसर হবে a। কারা কারা বুঝতে পেরেছো, ক্লিয়ার? এটা sp3 এবং sp হবে, মনে রাখবা ট্রিপল বন্ড থাকলে sp, ডাবল বন্ড থাকলে sp2, সিঙ্গেল বন্ড থাকলে sp3, ঠিক আছে। আচ্ছা, নিচের আয়নগুলোর মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট, এটা কে বলতে পারবা? এটা অবশ্য গুণগত রসায়নে আমরা পড়ছিলাম মনে হয়,
আবার এটা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়া হয়েছিল যে কোনটির আকার ছোট। এটা আমরা গুণগত রসায়ন থেকে কিন্তু এই চ্যাপ্টারে বেশি এই টপিকগুলো পড়ছিলাম, যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ছিলাম যে আকারগত বিষয়গুলো। সো আমরা জানি আকার ছোট এগুলো আসলে কিভাবে ডিপেন্ড করে। সো ক্লোরিনের শক্তি স্তর কয়টা বলতে পারবা? ক্লোরিনের 3টা শক্তি স্তর। ফ্লোরিনের শক্তি স্তর কয়টা? 2টা। অক্সিজেনের শক্তি স্তর কয়টা? 2টা। নাইট্রোজেনের শক্তি স্তর কয়টা? তাও 2টা। তো সবচেয়ে বেশি শক্তি স্তর কার বেশি? ক্লোরিনের। সো আমাকে কোশ্চেনে বলছে সবচেয়ে ছোট কোনটা, তাহলে ক্লোরিন কখনো হবে না, কারণ ক্লোরিনের শক্তি স্তর বড়, এজন্য তার আকার বড় হবে। সো ক্লোরিন হবে না। এই বি সি ডি 3টার মধ্যে যে কোনো একটা হবে। এখন ফ্লোরিন মাইনাস মানে তার কাছে ইলেকট্রন কয়টা কে বলতে পারবা? ফ্লোরিন মাইনাস মানে হচ্ছে তার কাছে ইলেকট্রন কয়টা কে বলতে পারবা? বলো। ফ্লোরিন মাইনাস মানে তার কাছে ইলেকট্রন হচ্ছে, ফ্লোরিনের কাছে ইলেকট্রন থাকে 9টা, সো উপরে মাইনাস মানে তার কাছে ইলেকট্রন 10টা। তার কাছে প্রোটন কয়টা? আচ্ছা, প্রোটনের কথাগুলো মাথায় রাখার দরকার নাই, সো প্রোটন এখানে দরকার নাই। অক্সিজেন O2 মাইনাস দেখি, O2 মাইনাস তার কাছে নিউ ইলেকট্রন কয়টা? নরমাল ইলেকট্রন থাকে 8টা, 2 মাইনাস মানে তার কাছে আরো 2টা ইলেকট্রন আছে, সো ইলেকট্রন টোটাল হবে 10টা। এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের কাছে নরমালি 7টা ইলেকট্রন থাকে, যেহেতু 3 মাইনাস বলছে, সো নাইট্রোজেনের কাছে ইলেকট্রন আছে কয়টা? আরো 3টা যোগ হলে 10টা হবে, এবং সবগুলো ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। আচ্ছা, তোমরা কি জানো যে সম ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ক্ষেত্রে, আবারও বলতেছি, সম ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ক্ষেত্রে যাদের প্রোটন সংখ্যা যত বেশি বড় তার আকার ছোট, যাদের প্রোটন সংখ্যা যত বেশি বড় তার আকার ছোট। এখানের মধ্যে প্রোটন সংখ্যা কার বড়, মানে কার বেশি? যাদের প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট, যাদের প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট। আবার বলতেছি, সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে যাদের প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে, তার আকার কি হবে? ছোট হবে। বুঝতে পেরেছো? সো এখানে কার প্রোটন সংখ্যা বেশি, যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে। সো আনসার হবে এখানে ফ্লোরিন মাইনাস, আনসার হবে বি। আনসার হবে কি? বি, কারণ ফ্লোরিনের প্রোটন সংখ্যা বেশি, যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে সবচেয়ে বেশি প্রোটন সংখ্যা বেশি যার ক্লোরিনের, আমি আবারও বলছি ক্লোরিন কিন্তু আগে দিকেই বাদ, ক্লোরিন কিন্তু আগে দিকেই বাদ। কারণ ক্লোরিনের শক্তি স্তর অনেক বেশি, শক্তি স্তর বেশি হলে তার আকার তো বড় হবে, সেই জন্য ক্লোরিনটা বাদ। বাট এখন অপশনে এই যে 3টা ছিল, এই 3টার মধ্যে আমি এখন কনফিউশনে পড়ে গেছি যে কোনটা হবে। আমি দেখতে পাচ্ছি এখানে আনসার হওয়ার কথা ফ্লোরিন মাইনাস, কারণ সম ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ক্ষেত্রে যার আকার ছোট হবে তার প্রোটন সংখ্যা বেশি হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি হলে আকার ছোট হবে। কার ক্ষেত্রে? সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে, সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে, সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে যাদের প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে। আনসার হবে ফ্লোরিন মাইনাস। দেখতে পেরেছো? ফ্লোরিন মাইনাস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলে যাচ্ছি নেক্সট পড়াতে। C2H4 যোগে কার্বন পরমাণু দ্বয়ে কোন ধরনের সংকরণ ঘটে? দেখি এটা উত্তর দাও। C2H4, C2H4 মানে হচ্ছে জিনিসটা ইথিন, তাই না? ইথিন। C2H4 মানে হচ্ছে ইথিন। C2H4 মানে ডাবল বন্ড থাকবে। ডাবল বন্ড থাকলে কোন ধরনের সংকরণ থাকবে? ডাবল বন্ড থাকলে কোন ধরনের সংকরণ থাকবে? ইচ এন্ড এভরি ওয়ান কমেন্ট করো, ইচ এন্ড এভরি স্টুডেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি, ইচ এন্ড এভরি স্টুডেন্ট কমেন্ট করো, ইচ এন্ড এভরি স্টুডেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি। আমি প্রত্যেকটা স্টুডেন্টের আমি কমেন্ট চাই, প্রত্যেকটা স্টুডেন্টের আমি কমেন্ট চাই, প্রত্যেকটা স্টুডেন্ট আমি কমেন্ট চাই। কাশপিয়া তাবাসসুম মোহনা আকন্দ বলেছো রুটিন পাইনি। রুটিন ভাইয়া পাবা, পাবা, তুমি ফর্মটা ফিল আপ করে রুটিন পাবা। ইমরান হাসান, আরোহী মিম, অর্পিতা, সৌরভ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউটিউবে দেখছি রোকসানা খাতুন, মিনহাস, সুমাইয়া মেহজাবিন, তারপর হচ্ছে রওশন আলম, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তারা বলেছো যে কি হবে আনসার? SP2 হবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। পানির অণুতে বন্ধন কোণের মান কত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পানির অণুতে বন্ধন কোণের মান কত? কে বলতে পারবা? রোকসানা খাতুন বলেছে একটি প্রশ্ন ছিল স্যার। জি, আপনার প্রশ্নটা বলুন। সবাই আমাকে কমেন্টে উত্তর দাও দেখি, পানির অণুতে বন্ধন কোণের মান কত? পানির অণুতে
বন্ধন কোণের মান কত? সামিউজ্জামান অর্নি জিজ্ঞেস করেছে। হ্যাঁ, sp2। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পানির মধ্যে বন্ধন কোণের মান কত কি বলো? মিনহাস হোসেন বলেছে এ। পানির মধ্যে বন্ধন কোণের মান এ হবে। আচ্ছা, একজন বলেছ 107, একজন বলেছ 104, মানে সি। যারা যারা বি বলেছ তারা হচ্ছে কান টানা খাও তাড়াতাড়ি। যারা বি আনসার দিয়েছে তারা কান টানা খাও, যারা এ আনসার দিয়েছে তারা হচ্ছে দুইটা থাপ্পড় খাবা, আর বি যারা আনসার দিয়েছে তারা হচ্ছে কান টানা খাবা। তারা আনসার হচ্ছে সি। এ যেটা আছে 109 ডিগ্রি 5 মিনিট, এটা কার ক্ষেত্রে? এটা কার কার অ্যাঙ্গেল? এটা কার বন্ধন কোণের মান? এটা হচ্ছে মিথেনের বন্ধন কোণের মান। মিথেন, মিথেন মানে হচ্ছে যারা sp3 সংঘটিত থাকে। sp3 সংঘটিতর জন্য মানে নরমালি 109 ডিগ্রি 5 মিনিট থাকে। এবং যাদের কাছে লোন পেয়ার আছে, যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কাছে লোন পেয়ার এক জোড়া আছে, সো তার হচ্ছে 160 ডিগ্রি। আর পানির লোন পেয়ার দুই জোড়া আছে, সেক্ষেত্রে তার আরো কম হবে। আচ্ছা, কেউ কখনো চিন্তা করেছো, যে পানির সংকরায়ন, দেখো পানি এবং অ্যামোনিয়া, পানি এবং অ্যামোনিয়া, পানির সংকরায়ন sp3, অ্যামোনিয়ার সংকরণ sp3। এখন দুইজনের সংকরণ sp3 হওয়া সত্ত্বেও তাদের আকৃতি কেন ভিন্ন, অথবা তাদের কেন বন্ধন কোণের মান ভিন্ন? তাদের কেন বন্ধন কোণের মান ভিন্ন? তাদের কেন বন্ধন কোণের মান ভিন্ন? এটা কি কেউ কখনো চিন্তা করেছো? দেখি বলো, কারণটা কি বলো? ইয়েস, সবাই দেখি কমেন্ট করো তো দেখি। সো অনেকে কমেন্ট করেছো যে ভাইয়া আজকে জোহরের নামাজটা পড়তে পারি না, একটু ব্রেক। ওকে ফাইন, আমি ব্রেক দিব। রুটিনের কথাটা অলরেডি বলা হয়েছে ভাইয়া, রুটিনের কথাটা বললাম যে তোমরা ফর্মটা ফিল আপ করলে রুটিনটা পেয়ে যাবা। আর এরপরে আচ্ছা ওকে, যারা যারা কমেন্টে লিখেছো যে এটা আনসার হচ্ছে পানিতে sp3 সংকরিত কার্বন থাকা সত্ত্বেও কেন তার বন্ধন কোণের মানটা এত কম, কারণটা হচ্ছে তাদের কাছে লোন পেয়ার আছে। পানিতে লোন পেয়ার আছে কয় জোড়া? পানিতে লোন পেয়ার আছে 2 জোড়া। আর অ্যামোনিয়াতে লোন পেয়ার আছে 1 জোড়া। এই লোন পেয়ার থাকার কারণে বিএসইপি থিওরি অনুসারে তাদের বন্ধন কোণের মানটা কমে যায়। সো এটা তো লোন পেয়ার আছে 1 জোড়া।
আশা করি বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, নেক্সট প্রশ্নতে আসি। কোনটির গলনাঙ্ক কম, এটা কে বলতে পারবা? কোনটির গলনাঙ্ক কম, এটা কে বলতে পারবা? কোনটির গলনাঙ্ক কম, কোনটির গলনাঙ্ক কম, এটা কে বলতে পারবা? কোনটির গলনাঙ্ক কম, এটা কে বলতে পারবা? ভাই অ্যামোনিয়া সংকরণের উত্তেজিত অবস্থার কি প্রয়োজন হয় এখন? আর এখানে সংকরণ কেনই বা দরকার ছিল? বা অ্যামোনিয়ার সংকরণের উত্তেজিত অবস্থার কি প্রয়োজন হয় আর এখানে সংকরণ কেনই বা দরকার ছিল? অ্যামোনিয়ার সংকরণ দরকার থাকবে, কারণ সংকরণ আসলে তখনই দরকার হয় যখন সেখানে অসংকরিত অরবিটাল থাকে অথবা যেখানে সেখানে অসমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে। জিনিসগুলোকে সমশক্তি সম্পন্ন অরবিটাল করা লাগে, কারণ সমশক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর বিক্রিয়া করে মিশ্রিত যে অরবিটাল তৈরি করে সেটাকে সংকরিত অরবিটাল বলে। তো অবশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এখানে কাজ। বুঝতে পেরেছো? সো আমরা তাহলে এখন শুরু করতেছি আমাদের এই পড়াটা। সো এখানে কি বলছে দেখো, যে কোনটির গলনাঙ্ক কম বলা হয়েছে, কোনটা আনসার দিব? সবাই বলেছো AgCl, AgBr, AgI। সো এটা আসছে ফাজানের নীতি থেকে, এই কোশ্চেনটা আসছে ফাজানের নীতি থেকে। ফাজানের নীতি থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাজানস রুল। ফাজান রুলে যে জিনিসটা বলা হয়েছিল যে আমার যদি এখানে দেখো প্রত্যেকটা জিনিসের অ্যানায়ন দেখো, আমরা জানি অ্যানায়নের আকার যত বড় হয় তত কি হয়, পোলারায়ন ভালো হয়। মনে আছে যে তোমরা পড়ছিলা অ্যানায়নের আকার বড় হলে, আমি একটা জিনিস তোমাকে পড়াচ্ছি, অ্যানায়নের আকার বা অ্যানায়নের সাইজ, অ্যানায়নের সাইজ যত বড় হবে তত তার পোলারাইজেশন বা পোলারায়ন ভালো হবে। এটা তোমরা কি জানো? অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন ভালো, আর পোলারায়ন ভালো হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য কি হবে? বেশি হবে। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম হবে। সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক কম হবে। তাহলে আমার অ্যানায়নের সাইজ বড় হওয়া লাগবে গলনাঙ্ক কম হওয়ার জন্য। তাহলে যার সাইজ বড় তারই গলনাঙ্ক কি হবে? কম হবে। তো সাইজ এখানে বড় কার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিনের সাইজ বড়, আনসার হবে ঘ। কারা কারা সঠিক উত্তর দিয়েছো দেখি বলো? কারা কারা সঠিক উত্তর দিয়েছো? উত্তর হচ্ছে 7D। উত্তর হচ্ছে কি 7D? উত্তর হচ্ছে কি 7D? উত্তর হচ্ছে কি 7D? সবার কাছে ক্লিয়ার? উত্তর হচ্ছে 7D। উত্তর হচ্ছে 7D। কারা কারা বুঝো না একটু আমাকে কমেন্টে জানাও। কারা কারা বুঝো না আমাকে একটু কমেন্টে জানাও। কারা কারা বুঝো না আমাকে একটু কমেন্টে জানাও। ইয়েস ইয়েস, দেখছো AgI। বেনজিনের সিগমা বন্ধন কয়টি? এটা কেউ উত্তর দিতে পারবা? চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে যে বেনজিনের সিগমা বন্ধন কয়টি। ভাইয়া লোন পেয়ার কি? লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এখানে আমাকে বলা হচ্ছে যে বেনজিনের সিগমা বন্ধন কয়টি? সিগমা বন্ধন কয়টি? বেনজিন হচ্ছে দেখতে এরকম। এটা হচ্ছে বেনজিন। এখন আমাকে বলছে বেনজিনের সিগমা বন্ড কয়টি? কে বলতে পারবা? বুঝি নাই ভাইয়া, কোনটা বোঝা নাই? বেনজিনের সিগমা বন্ড কয়টি? সিগমা বন্ড মানে হচ্ছে সিঙ্গেল বন্ড। সিগমা বন্ড মানে হচ্ছে সিঙ্গেল বন্ড। বেনজিনের যে গাঠনিক সংকেত আছে, আণবিক সংকেত হচ্ছে C6H6। সো সিগমা বন্ড বের করার সিস্টেম হচ্ছে যতটা পরমাণু থাকবে ততটা সিগমা বন্ড। পরমাণু কয়টা আছে? 12টা। 6টা 6টা 12টা না?
সো তার সিগমা বন্ড 12টা। মানে যতটা পরমাণু থাকবে পরমাণুর যোগফল বের করবা। কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, 6 যোগ করলে 12, সিগমা বন্ড কিভাবে বের করবো? বের করে ফেলো। আবার এটা কি যৌগ কি বলতে পারবা? বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক জৈব যৌগ। বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক জৈব যৌগ। আবার অ্যারোমেটিক জৈব যৌগের ক্ষেত্রে তোমার আসলে যতটা পরমাণু থাকবে পরমাণুর যোগফল বের করলে কিন্তু উত্তর পেয়ে যাবা। বাট যখন এলিফেটিক থাকবে, ধরো আমি একটা এলিফেটিক জৈব যৌগ দিচ্ছি, CH3 CH2 CH3, আমি যদি বলি এই যৌগটার মধ্যে সিগমা বন্ড কয়টা, তুমি কি বলবা? তুমি প্রত্যেকটা পরমাণুর যোগফল বের করো, 3 4 5 7 10 11। সো এখানে টোটাল সংখ্যা আসছে 11টা। 11 থেকে আমি 1 বাদ দিয়ে দিব। অর্থাৎ এলিফেটিকের ক্ষেত্রে 1 বাদ দেওয়া হবে, 1 বাদ দিলে আনসার আসবে 10। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে যেগুলো চাক্রিক জৈব যৌগ হবে সেই চাক্রিক জৈব যৌগের ক্ষেত্রে 1 বাদ দিব না। একটু ভালোভাবে দেখে নাও, ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। ক্লিয়ার? আচ্ছা, Al2O3 অম্লত্ব কত, এটা কে বলতে পারবা? অম্লত্ব বলা অথবা তুল্য সংখ্যা বলা সেম কথা। কেউ যদি বলে অম্লত্ব না বলে যদি তুল্য সংখ্যা বলে সেম জিনিস, মাথা রাখিও। তুল্য সংখ্যা আর অম্লত্ব সেম জিনিস। আর তুল্য সংখ্যা কেমনে বের করে? Al2O3 হচ্ছে একটা ধাতব অক্সাইড। ধাতব অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করে কে বলতে পারবা? তুল্য সংখ্যা বের করতে পারলে অম্লত্ব বের হয়ে যাবে। ঠিক কে বলতে পারবা? বা আমাদেরকে একটু ব্রেক দিবেন প্লিজ, আজকে জোহরের নামাজটা পড়তে পারি নাই। আচ্ছা, এই কোশ্চেনটা শেষ করার পরে ব্রেক দিচ্ছি, ঠিক আছে? জোহরের নামাজটা পড়ার জন্য ব্রেক দিয়ে দিব। কোশ্চেনটা শেষ করি, কোশ্চেনটা শেষ করে ব্রেক দেখি। বলো Al2O3 এর অম্লত্ব কত? তুল্য সংখ্যা বের করতে পারলে অম্লত্ব পেয়ে যাবা। এখন অনেকে তুল্য সংখ্যা বের করতে পারো না, তুল্য সংখ্যা বের করে আমি শিখিয়ে দিচ্ছি। যেমন একটা অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করে? অ্যাসিডের কয়টা প্রোটন আছে, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে হচ্ছে H+ এর উপর ডিপেন্ড করে, যতটা H+ ততটা তুল্য সংখ্যা। বেস, বেস মানে হচ্ছে ক্ষার, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করে OH এর উপর ডিপেন্ড করে। OH মানে যতটা থাকবে ততটা তুল্য সংখ্যা। আর যখন লবণ থাকবে, লবণ বা ধাতব অক্সাইড, কি বললাম? যেমন এটা কিন্তু ধাতব অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতব অক্সাইড। সো ধাতব অক্সাইডের ক্ষেত্রে বা লবণের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটায়নের টোটাল চার্জ বের করা লাগে। ক্যাটায়নের টোটাল চার্জ, ক্যাটায়নের টোটাল চার্জটা হচ্ছে তার তুল্য সংখ্যা। ক্যাটায়নের টোটাল চার্জটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। অ্যালুমিনিয়াম চার্জ কত? 3। অ্যালুমিনিয়াম 2টা থাকার কারণে তার টোটাল তুল্য সংখ্যা হচ্ছে 6। একটা অ্যালুমিনিয়াম চার্জ কত? +3। অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। সো টোটাল চার্জ কত পাইছি? 6। আনসার হবে 6। কারা কারা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও। আমরা এটা কারা কারা বুঝতে পেরেছি একটু আমরা কমেন্টে জানাই দিই। আসো, অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা আমরা কি বুঝতে পেরেছি সবাই? যদি এটা অম্লত্ব বের করতে বলছে, অম্লত্ব আর তুল্য সংখ্যা সেম জিনিস। কেন জানো? কারণ আমরা যখন Al2O3 এর সাথে বিক্রিয়া করব, Al2O3 এর সাথে ধরো আমরা একটা অ্যাসিড দিব, অম্লত্ব মানে হচ্ছে সে কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। সো নরমালি একটা Al2O3 6টা HCl এর সাথে বিক্রিয়া করে, 6টা HCl3 এর সাথে বিক্রিয়া করার কারণে তার অম্লত্ব হয়েছে 6টা। অর্থাৎ সে কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে অথবা সে কয়টা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। যতটা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে ততটাই হচ্ছে তার অম্লত্ব। 6টা অ্যাসিডকে প্রশমিত করতে পারে, সো তার অম্লত্ব হচ্ছে 6। এখন এইভাবে বিক্রিয়া করলে কিন্তু মনে থাকে না, এই জন্য আমরা তুল্য সংখ্যা পড়ে ফেলবো। তুল্য সংখ্যা পড়লে বুঝতে পারবা। যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, আসো। যেমন আমি বললাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? কে বলতে পারবা? ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? কে বলতে পারবা? 2। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা 3। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করলাম, ধর আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই জায়গায় বলি
অ্যালুমিনিয়াম নাইট্রেটের তুল্য সংখ্যা কত দেখি বলো। অ্যালুমিনিয়াম সালফেট বলি, আচ্ছা সেম জিনিস, অ্যালুমিনিয়াম নাইট্রেট বলি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যালুমিনিয়াম নাইট্রেটের তুল্য সংখ্যা কত? তাও 3। পারবা তো? আমি যদি বলি অ্যালুমিনিয়াম সালফেট, আসো, অ্যালুমিনিয়াম সালফেট তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়াম চার্জ 3, দুইটা অ্যালুমিনিয়াম, সো আনসার হবে 6। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নামাজ ব্রেকে চলে যাচ্ছি। আমাদের এখন যেহেতু অনেকে নামাজ পড়ো নাই মনে হয়, সো আমরা একটা নামাজ ব্রেকে যাই। সো নামাজের জন্য আমরা টাইম দিব, যেহেতু তোমাদের নামাজের টাইম কিন্তু চলে যাচ্ছে, নামাজ কিন্তু আগে পড়া হচ্ছিল, আমরা ক্লাস শুরু করছি কিন্তু 2টায়। সো নামাজের টাইম তোমাদেরকে দিতে হবে মিনিমাম কত মিনিট? 10 মিনিটস। এরপরে কিন্তু আর কোনো ব্রেক দিব না, ঠিক আছে? সো 10 মিনিটই নামাজের ব্রেক। সো 10 মিনিটের মধ্যে চেষ্টা করো যে নামাজটা পড়ে ফেলার জন্য, ঠিক আছে? ওকে।
ওকে, আমরা আবার চলে আসলাম। আমাদের মনে হয় টাইমটা অলরেডি শেষের পথে। সো আমরা চলে আসি একটু সবাই তাড়াতাড়ি। একটু ফ্রেন্ডদেরকে আবার মেনশন দিয়ে দিই, যদিও নামাজের কিন্তু টাইমটা দেওয়ার কথা ছিল না, কারণ অনেকে যেহেতু বলেছে ওই জন্য নামাজের টাইমটা দিয়েছি। কারণ আমরা কিন্তু নামাজ শেষ কিন্তু আমাদের 1:30-এ। সো আমরা 1:30-এর পরেই কিন্তু নামাজটা শেষ করে কিন্তু আমরা ক্লাসটা শুরু করেছিলাম। বাট স্টিল এখন অনেক স্টুডেন্ট যেহেতু নামাজটা পড়ে নাই, সো তাদেরকে নামাজের ব্রেকটা দেওয়া হয়েছে। সো তাড়াতাড়ি একটু চলে আসি আমরা আবার সবাই। তাড়াতাড়ি আমরা একটু আবার সবাই চলে আসি। ওকে, সো পদসারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি, কে বলতে পারবা? পদসারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি, কে বলতে পারবো আমরা এটা? পদসারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি আমরা কে বলতে পারবো? আচ্ছা, আমরা এখনো সবাই আসতে পারি নাই, আমরা একটু আস্তে আস্তে সবাই আসি। আমাদের কিন্তু অলরেডি টাইমটা শেষ হয়ে গেছে। নুসরাত ইতি বলছো 27টা, বাকিদের কি অবস্থা দেখি বলি। এমডি আরাফাত বলেছো 27টা। সো এ ব্লকের মৌলের সংখ্যা কয়টি? আনসার হবে 27টি। আচ্ছা, কোন সেটটি পরস্পর আইসোটোন, এটা কে বলতে পারবা? কোন সেটটি পরস্পর আইসোটোন, এটা কে বলতে পারবা? অপু চন্দ্র সিনহা বলেছ 104.5, তামজিদ 12টা। অপু চন্দ্র সিনহা মনে হয় আগের কোশ্চেনটার উত্তর দিচ্ছ। বাকিদের কি অবস্থা দেখি, এই কোশ্চেনটা কে উত্তর দিতে পারবা? কোন সেটটি পরস্পর আইসোটোন? আইসোটোন মানে হচ্ছে যাদের নিউটন সংখ্যা সেম। আইসোটোন মানে হচ্ছে যাদের, আইসোটোন মানে হচ্ছে যাদের নিউট্রন নাম্বার একই। যাদের নিউটন নাম্বার একই হবে তাদেরকে আইসোটোন বলবো। সো এটা দেখো তো, এটার আইসোটোন হচ্ছে যে নিউটন সংখ্যা হচ্ছে 14, 16, 16, 16। তো আনসার এটাই হওয়ার কথা, 100% এটাই হওয়ার কথা, 100% এটাই। ঋত্বিক বিশ্বাস একদম এক্স্যাক্টলি ঠিক বলেছো। মামুনেরটা ভুল হয়েছে, আরাফাতটা ঠিক হয়েছে, অর্পিতা রয় দিশা ঠিক হয়েছে, বাকিদেরটা ভুল হয়েছে। ঠিক আছে। বলা দ্রাবকে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটি, এটা আমরা পারবো। নিচের কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে, দেখি এটা কে বলতে পারবা? রঙিন যৌগ গঠন করে কে কে? রঙিন যৌগ গঠন করে কে কে? রঙিন যৌগ গঠন করে কে কে? রঙিন যৌগ কে গঠন করে? রঙিন যৌগ গঠন করে কে?
সুরমি মোমো বলেছে 11A হবে, আমি 13 নাম্বারটা বলতেছি। ফাতেমা সুলতানা, এমডি আব্দুল্লাহ আল শাফি, আপু চন্দ্র সিনহা। A নর্মালি রঙিন যৌগ কারা গঠন করে? যার অবস্থান্তর যৌগ। অবস্থান্তর যৌগ যারা আছে তারা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর যৌগ হচ্ছে রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। এখন অবস্থান্তর যৌগ কারা হবে? যাদের ডি ব্লকের 1 থেকে 9টা ইলেকট্রন আছে। তো ডি ব্লকে 1 থেকে 9টা ইলেকট্রন কাদের মধ্যে আছে একটু বের করো। স্ক্যান্ডিয়ামিয়া আনসার হওয়ার কথা মোস্ট প্রবাবলি। না, স্ক্যান্ডিয়াম কখনো হবে না, কারণ স্ক্যান্ডিয়ামের তো ইলেকট্রন কম। স্ক্যান্ডিয়ামটা আমরা দেখি, স্ক্যান্ডিয়াম 3+, আর্গন 18, 4s0, 3d0। ডি 1 থেকে 9টা ইলেকট্রন দরকার। সো এখানে ডি 1 থেকে 9টা ইলেকট্রন কি আছে? নাই। সো এটা পসিবল না। আমরা যদি কপার প্লাস দেখবো নাকি নিকেল 2+ দেখি। কপার 29, জিঙ্ক 30, নিকেল হচ্ছে 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30, নিকেল হচ্ছে 28 হবে। সো 28 হলে কিন্তু এটা হওয়ার কথা। সো নিকেল 28 হলে আর্গন 18 পর্যন্ত একটু বিন্যাস করে ফেললাম এখানে দেখতে পাচ্ছ। এরপরে 4s2, এরপরে 3d6। সো আনসার হবে নিকেল 2+। নিকেল 2+ ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো হবে না। যেমন জিঙ্ক 2+, দেখো জিঙ্ক 2+ মানে হচ্ছে তোমার কত হওয়ার কথা? আর্গন 18, জিঙ্কেরটা যদি দেখি এটা হচ্ছে নিকেল 2+, আর এটা হচ্ছে জিঙ্ক 2+, আর্গন 18, (4s0, 3d10). জিঙ্ক 2+ও পসিবল না। সো জিঙ্ক 2+ও পসিবল না, স্ক্যান্ডিয়াম 2+ও পসিবল না, কপার প্লাসটা তুমি করে দেখো, এটাও পসিবল হবে না। সো আনসার হবে 13C। 13C ইজ দ্য কারেক্ট আনসার। দেখতে পেরেছো? আচ্ছা, SO2 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কি? কে বলতে পারবে এটা? SO2 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কি? এটা কে বলতে পারবা? SO2 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কোনটি? আমরা একটু দেখি তো। V হচ্ছে সালফারের লাস্ট শেল ইলেকট্রন আছে 6টা, সো হাফ ইনটু 6 হবে। 6/2 মানে 3 মানে সেটা আনসার কত হবে? sp কত হবে? 2 হবে। sp2 দেখছো? sp2 কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তি সর্বনিম্নটা কেমনে বুঝবো? বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে, আর উপর থেকে নিচে গেলে কমতে থাকে। সো এখানে দেখো ফ্লোরিন, অক্সিজেন, ক্যালসিয়াম এবং সিলিকনের মধ্যে কোনটা আনসার হতে পারে? নরমালি ইলেকট্রন আসক্তি তাদেরই হচ্ছে যে সর্বনিম্ন থাকে যাদের আকার বড় থাকে। আকার বড় থাকলে তাদের ইলেকট্রন আসক্তি থাকবে না, আকার বড় হলে। সবচেয়ে বেশি আকার বড় এখানে কে? ক্যালসিয়াম। যাদের আকার বড় তার আসক্তি সর্বনিম্ন হবে। এটা ফ্লোরিন হইছে? ফ্লোরিনের তো আসক্তি থাকবে, এটা ভুল হইছে, এটা ভুল। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি থাকবে, কারণ ফ্লোরিন হচ্ছে একটা ঋণাত্মক মৌল। যেগুলো হ্যালোজেন মৌল আছে না, হ্যালোজেন মৌলের অবশ্যই আসক্তি থাকবে। হ্যালোজেন মৌলের আসক্তি আরো বেশি।
হ্যালোজেন মৌলের ইলেকট্রন আসক্তি আরো অনেক বেশি। সো এটা হবে যাদের আকার যত বড়, কারণ আকার বড় হলে তার কেন্দ্রীয় পরমাণু মানে তার হচ্ছে কক্ষপথ থেকে তার যে নিউক্লিয়াসের দূরত্বটা অনেক বেশি হয়ে যায়, দূরত্ব বেশি হয়ে গেলে ওই নিউক্লিয়াসের আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে না, এজন্য তার আসক্তি কমে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, NH4+ এর সংকরণ কি রূপ? এটা sp3 হবে। NH4+ এর সংকরণ হবে sp3, এটা আমরা জানি। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক, এটাও পারবো। তারপর হচ্ছে কোনটি ইলেকট্রন বিন্যাসটি সঠিক, দেখি এটা কে বলতে পারবা? সবাই এটা উত্তর দাও। আরোহী মিম, কাজী আরিশা, এক্স মামুন, অপুচন্দ্র সিনহা, উম্মে জান্নাত, নুসরাত ইতি, সবাই বলেছো এ হবে। এ হচ্ছে কারেক্ট আনসার। তো আমি একটু দেখি, জিঙ্কের নর্মালি পারমাণবিক সংখ্যা থাকে 30, তো তার ইলেকট্রন বিন্যাস করলে আর্গন 18টা এখানে চলে গেছে, 4s2 20টা চলে গেছে, এরপরে 3d10 হবে। সো দুটো ইলেকট্রন যদি চলে যায়, জিঙ্ক 2+ হয়ে গেলে সো তারটা কিরকম হবে? তার হবে আর্গন 18, 4s0, 3d10। এখন এখানে 4s0 দেওয়া নাই, কিন্তু 3d10ই দেওয়া আছে। সো মোস্ট প্রবলি সঠিক তো এটাই হওয়ার কথা, এইটাই হচ্ছে সঠিক হওয়ার কথা। দেখি তো, ইয়েস, বাকিগুলো কিন্তু সঠিক না। একটা সঠিক বের করতে বলে বাকিগুলো তো সঠিক নয়ই হবে। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? আসক্তি কাদের মধ্যে বেশি থাকবে বলো? নর্মালি উপর থেকে নিচে গেলে আসক্তি কমতে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে গেলে আসক্তি কমতে থাকে নাকি বাড়তে থাকে? কমতে থাকে। সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিনের নাকি ক্লোরিনের? এখানে একটা বিষয় আছে, ক্লোরিনের সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। তোমরা কি এটা জানো? ইলেকট্রন আসক্তির ক্রমটা একটু ভালোভাবে পড়ে নিও। ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। এটা কে বলতে পারছো দেখি বলো তো? এমসিকিউ 100% বি হবে, কারণ ক্লোরিনের আসক্তি ফ্লোরিন থেকে বেশি। কারণটা হচ্ছে ক্লোরিনের আকার একটু করে বড়, যেটা বেশি পরিমাণ ইলেকট্রন এখানে স্থান দখল করতে পারে, যেটা ফ্লোরিনের ক্ষেত্রে পারে না। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? এটা কে বলতে পারবা? কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? কক্ষ তাপমাত্রায় কোনটি তরল হবে, কে বলতে পারবা? জান্নাতুল মাওয়া জাফরিন বলেছো, উম্মে জান্নাত এমডি তুর্কি, অর্পিতা রয় দিশা, রওশন আলম, সবাই বলেছো সি। ইয়েস, কক্ষ তাপমাত্রায় ব্রোমিনটা হচ্ছে তরল। নেক্সট কোশ্চেন, পিসিএল বন্ধুর গঠন কি রূপ হতে পারে? এটা কে বলতে পারবা? পিসিএল বন্ধুর গঠন কি রূপ হতে পারে?
PCl5 অণুর গঠন কি রূপ হতে পারে, এটা আমরা কি বলতে পারি? আমরা নর্মালি জানি যে PCl5 এর যদি আমরা যদি সংকরণ যদি বের করতে চাই হাফ ইন্টু বি প্লাস এম, যেখানে ভি এর মান হচ্ছে 5 হবে, এম হবে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা হবে 5টা, সো 5 প্লাস 5 হয় ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে সেটা কত হবে 5 হবে, 5 মানে হচ্ছে সেটা হবে sp3d। আর sp3d এর ক্ষেত্রে আকৃতি হওয়ার কথা কিরকম, ত্রিকোণাকার দ্বি পিরামিড। কারা কারা বলতে পেরেছো দেখি, কেউই বলতে পারো নাই। ত্রিকোণাকার দ্বি পিরামিড, সবাই বলছো সমতলীয় ত্রিকোণাকার, না সমতলীয় ত্রিকোণাকার হবে না, এটা ত্রিকোণাকার দ্বি পিরামিড হবে। পারো নাই, প্র্যাকটিস করে নাও। নিচের কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইড মানে যাদের জারণ সংখ্যা -1/2, বাকিটা আমি বলে দিছি, অর্ধেক আমি বলে দিছি, বাকিটা তুমি বলো। সুপার অক্সাইড মানে যাদের জারণ সংখ্যা -1/2, সুপার অক্সাইড মানে যাদের জারণ সংখ্যা -1/2। আমাদের করতে সময় দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় দিচ্ছি, করো করো, সমস্যা নাই। আসলে এমসিকিউ গুলো একটু তাড়াতাড়ি করলে ভালো, সময় বেশি নিলে তো সমস্যা। ইয়েস, আনসার হবে KO2। ইয়েস, ভেরি গুড। PCl5 যৌগের পিএ সংকরণ কিরূপ, এটা একটু আগে বলেছিলাম, আনসার হবে sp3d হবে, এটা আমরা পারবো। না 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 না, এটা sp3d2 না তো, 3 5 6, এটা sp3d হবে, এই একটা মিস্টেক হয়েছে, এটা হবে এটা। নিচের কোন যুগল দুইটি মূলে অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে, কে বলতে পারবে এটা? কুমিল্লা বোর্ড 2015 সালে আসছিল। দুইটি মূলে অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে, দুইটি মূলই হচ্ছে অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। D, ইয়েস, ফসফরাস এবং ক্লোরিন হচ্ছে অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারবে। আচ্ছা, XgF6 কোনটি মুক্তজনের সংখ্যা কয়টি, এটা কেমনে বের করে? বের করার সিস্টেম হচ্ছে x - m, v - m - d। v হচ্ছে তার লাস্ট ইলেকট্রন কয়টা আছে, জ্যাননের লাস্ট ইলেকট্রন কয়টা আছে, বের করতে পারবা? আনসার কি এটা? 1। লাস্ট ইলেকট্রন থাকার কথা মোস্ট প্রবাবলি হচ্ছে 7টা। সংখ্যা কয়টি? লাস্ট ইলেকট্রন থাকার কথা মনে হয় 8টা। 8 - 6 = 2। 2 মানে সেটা হচ্ছে মুক্ত জোড়ের সংখ্যা কয়টি? একটি। এটা আনসার মনে হয় একই হবে। ইয়েস। সো জ্যাননের লাস্ট ইলেকট্রন কয়টা আছে জানো? 8টা। এমন m হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, মানে হচ্ছে ফ্লোরিন কয়টা? 6টা। সো 8 - 6 মানে 2, 2 মানে হচ্ছে সেটা এক জোড়া। 2 মানে সেটা কত হবে? এক জোড়া হবে। 2 মানে সেটা কত হবে? এক জোড়া ইজ দ্য কারেক্ট আনসার। দুই মানে সেটা হচ্ছে এক জোড়া, এক জোড়া ইজ দ্য কারেক্ট আনসার। দেখি বলো, অক্সিজেনের তড়িৎাত্মকতার মান কত? দেখি বলো, কে বলতে পারবা? অক্সিজেনের তড়িৎাত্মকতার মান দেখি বলো, কে বলতে পারবা? অক্সিজেনের তড়িৎাত্মকতার মান কত?
অক্সিজেনের তরিণাত্মকতার মান দেখি কত বলতে পারবা? অক্সিজেনের তরিণাত্মকতার মান কত? ইয়েস, অক্সিজেন তরিণাত্মকতার মান হচ্ছে 3.5। 3.5 ইজ দ্য কারেক্ট আনসার। না, এটা ভুল হয়েছে, 3.5 হবে। পাইরো অ্যাসিড কোনটি দেখি বলো? পাইরো অ্যাসিড কোনটি? নিচের কোনটি পাইরো অ্যাসিড? নিচের কোনটি পাইরো অ্যাসিড? নিচের কোনটি পাইরো অ্যাসিড? পাইরো অ্যাসিড কোনটি হবে? ইয়েস, H3PO3 হচ্ছে পাইরো অ্যাসিড। H3PO3 টা হচ্ছে কি পাইরো অ্যাসিড। H3PO3 টা হচ্ছে এখানে কি আমার পাইরো অ্যাসিড। আচ্ছা, নিম্নের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? দেখি এটা একটু তোমরা একটু প্র্যাকটিস করো, না পারলে আমি বলে দিচ্ছি। না পারলে আমি বলে দিচ্ছি, এটা একটু প্র্যাকটিস করে দেখো আনসার কি হতে পারে। এটা একটু প্র্যাকটিস করে দেখো আনসার কি হতে পারে, দেখি তাড়াতাড়ি বলো। একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা। আমি বলেছিলাম যে ক্যাটায়ন নিয়ে চিন্তা করো, এটা ক্যাটায়ন নিয়ে চিন্তা করতে হবে যে ক্যাটায়নের আকার মনে আছে ফাজারের নীতি? ক্যাটায়নের সাইজ ছোট হলে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি হলে সমযোজী বেশি, সমযোজী বেশি হলে গলনাঙ্ক কম। তাহলে ক্যাটায়নের সাইজ ছোট হওয়া লাগবে গলনাঙ্ক কম হওয়ার জন্য। তো সবচেয়ে সাইজ ছোট কার? সবচেয়ে সাইজ হচ্ছে LiCl। সো কারেক্ট আনসার LiCl। সবাই ডি বলছো। ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য হলে গলনাঙ্ক সবচেয়ে কম। পারো নাই? LiCl। তোমরা কোনটা কোন জায়গায় মিস্টেক করছো বলবো। তোমরা এখানে ক্যাটায়নের সাইজ চিন্তা না করে অ্যানায়নের মতো চিন্তা করছো। তোমরা মনে করছো যে ক্যাটায়নের সাইজ বেশি হলে গলনাঙ্ক কম হবে, মানে আনসার হবে CHCl। না, দেখো অ্যানায়নের ক্ষেত্রে উল্টা হয়। মনে রাখবা ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড়, পড়ছো না? ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড়। অ্যানামিয়া বড়, অর্থাৎ ক্যাটামিয়ার ক্ষেত্রে ছোট চিন্তা করব, অ্যানামিয়ার ক্ষেত্রে বড় চিন্তা করব। অ্যানায়নের ক্ষেত্রে বড়রা চিন্তা করছি যে বড় হলে কি হবে, আর ক্যাটায়নের ক্ষেত্রে ছোট হলে কি হবে চিন্তা করতে হবে। বুঝতে পেরেছো? এই জন্য আনসার হবে LiCl। পোলার ক্ষমতা সবচেয়ে বেশি কার দেখি বলো, কার বেশি হবে? দেখি বলো কোনটির পোলার ক্ষমতা সবচেয়ে বেশি? আনসার কোনটা হতে পারে? কোনটির পোলার ক্ষমতা সবচেয়ে বেশি? আনসার কোনটা হতে পারে? একজন বলছে স্যার রোজা রাখছেন। জি জি রোজা রেখেছি। আইমান হোসেন বলেছে 29A হবে, মামুন বলেছে 29B হবে। 29A হবে নাকি 29B হবে দেখি বলো কোনটা হতে পারে?
29A হবে নাকি 29B হবে, কোনটা হতে পারে? সো 29 বলেছ বি হবে। পোলারায়ন ক্ষমতা কার বেশি হবার কথা? যার আকার যত ছোট তার চার্জ ঘনত্ব বেশি, তার পোলারায়ন বেশি। তো এখানে আকার নিয়ে চিন্তা করতে হবে, যার আকার যত ছোট তার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি। ক্যাটায়নের আকার চিন্তা করতে হবে, এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট হচ্ছে কোনটা? বেরিলিয়াম। আমার মনে হয় আনসার এ হওয়ার কথা। ইয়েস, কারণ যার আকার যত ছোট, বেরিলিয়ামের আকার ছোট, বাকিগুলো কিন্তু আকার অনেক বড়। বেরিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে কিন্তু গ্রুপ 2 হিসাব করে দেখো, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো, মনে আছে? বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। সো এখানের মধ্যে সবচেয়ে বেশি আকার ছোট হচ্ছে বেরিলিয়ামের, এরপরে নিচে হচ্ছে বেরিয়াম, রেডিয়ামের সবচেয়ে আকার বড়। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি এটা বলো, এটা আনসার কি হতে পারে? এমসিকিউ 30 নাম্বার কি হতে পারে? এটা আনসার হবে ডি কিউব sp3 সমতলীয় বর্গাকার, এই ত্রিকোণাকার দ্বিপিরামিড। এটা sp3d হওয়ার কথা আর কি, এখানে একটা মিস্টেক হয়েছে। এটা ডি কিউব এবং sp3 হলে এটা মনে হয় কোশ্চেনে ভুল আছে একটা, এটা শুধু ডি sp3 হবে, ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি এটা বল, এটা আনসার কি হতে পারে সবাই? থার্টি ওয়ান ডি হবে, ডি মানে হচ্ছে পোলার। ইয়েস, অর্থাৎ যাদের ঋণাত্মকতার পার্থক্য 3.5 2.1 কত হবে এটা 1.4 এর মধ্যে, অর্থাৎ 0.5 থেকে 1.7 পর্যন্ত হয়ে থাকে, তারা হচ্ছে পোলার সমযোজী যৌগ। থ্যাংক ইউ ভেরি মাচ। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে আছে? এমসিকিউ 32 নম্বর, উত্তর দাও দেখি সবাই।
32 নম্বর উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও একটু। মনে রাখবা হাইড্রোজেন বন্ধনটা কাদের মধ্যে আছে? যাদের কাছে ফন আছে, যাদের কাছে ফন আছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। ফন মানে হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তো আমরা জানি যে ফেনলের মধ্যে কিন্তু আসলে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে না। অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, পানির মধ্যে অক্সিজেন আছে। সো কোনটা আনসার হওয়ার কথা? কোনটা? অ্যামোনিয়া নাকি পানি হবে? স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এই জায়গায় একটা ভুল আছে, এটা আনসার হবে পানি। কারণ পানির মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। দৈত্যকার অণু কোনটি? কে বলতে পারবা? দৈত্যকার অণু কোনটি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দৈত্যকার অণু কোনটি? দৈত্যকার অণু কোনটি? কে বলতে পারবা? দৈত্যকার অণু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা একটু মুখস্থ করিও। দৈত্যকার অণু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। দৈত্যকার অণু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। দৈত্যকার অণু কোনটা? দৈত্যকার অণু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। দৈত্যকার অণু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। NCl3 অণুর আকৃতি কি রূপ হবে? কে বলতে পারবা? NCl3 অণুর আকৃতি কি রূপ হবে? NCl3 অণুর আকৃতি কি রূপ হবে? প্রথমে এটা যদি আমি যদি সংকরণ বের করি, হাফ ইন্টু V plus M minus C plus A. সো হাফ ইন্টু V হচ্ছে নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন হচ্ছে 5টা, একযোজী পরমাণু সংখ্যা 3টা। সো 5 3 মিলে 8, 8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 4। সো 4 মানে সেটা হবে sp3। sp3 এর ক্ষেত্রে সেটা आंसर কি হওয়ার কথা রে, কি বলো? NCl3 তে কিন্তু আবার লোন পেয়ার আছে। NCl3 তে কি আছে? লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলে সেটা পিরামিডীয় হবে। এগুলো মুখস্থ করতে হবে। এই ধরনের এমসিকিউ গুলো তোমাকে পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে যে NCl3 অণুর আকৃতি হবে পিরামিডীয়। বুঝতে পেরেছো? সো আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন তো সলভ করেছি। সো যেমন ধর আমরা এটা একটু সলভ করি, আসো। Z3 প্লাস ইলেকট্রন দেওয়া আছে এত এত। Z মূলকের নাম কি? কে বলতে পারবা? Z মূলকের নাম কি হবে? কে বলতে পারবা?
ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস পরে দেখো তুমি আর্গন 18 4s1 3d5, বাট ক্রোমিয়াম যেহেতু 3+ বলছে, সো ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে আর্গন 18 4s0 3d3 শেষ। আনসার হচ্ছে ক্রোমিয়াম। এইটার অবস্থান কোন জায়গায় বলতে পারবা? কে বলতে পারবা এটা অবস্থান কোন জায়গায়? ক্রোমিয়ামের অবস্থান কোন জায়গায় কে বলতে পারবা? আমরা একটু আগে যেটা করছিলাম না, দেখো তো ক্রোমিয়ামের অবস্থান হচ্ছে যে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর হবে একদম ড্যাম শিওর, তাই না? বাট গ্রুপ কত হবে? যেহেতু এটা ডি ব্লক মূল, ডি ব্লক মূলের ক্ষেত্রে নর্মালি কিরকম হয় 6, নর্মালি তার পর্যায় হওয়ার কথা 6, গ্রুপ হবে 6, চতুর্থ পর্যায়ে গ্রুপ 6। এটা কি মিলছে সবার? ইয়েস, বুঝে দিতে হবে এটা, বুঝে দেওয়া লাগবে নাকি বলো? অর্থাৎ তার ডি ব্লকে কয়টা ইলেকট্রন আছে? নর্মালি একটা নিয়ম হচ্ছে ডি ব্লকে যত ইলেকট্রন থাকবে সেটার সাথে 2 যোগ করে। ডি ব্লকে নর্মালি ইলেকট্রন আছে কিন্তু কয়টা? 4টা, সো 4 এর সাথে 2 যোগ করছে। এখন তুমি বলতে পারো স্যার 4টা কোথায় আছে? 5টা আছে। এটা 4s1 3d5, এটা কিন্তু তার ব্যতিক্রমটা। নর্মালি কিন্তু ইলেকট্রোবিন্যাস ছিল এরকম যে 4s2 3d4, তো তার কাছে ইলেকট্রন আছে 4টা, সো 4 এর সাথে 2 যোগ করলে 6টা হয়। সো আনসার হবে 6, গ্রুপ 6 এবং চতুর্থ পর্যায়। মানে এরকম যে ডি ব্লকে যতটা ইলেকট্রন থাকবে, ডি ব্লকে যতটা ইলেকট্রন থাকবে সেটার সাথে 2 যোগ করে দিবা, সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। এটা দিয়ে গ্রুপ সংখ্যাটা বের করে ফেলি আমরা, গ্রুপ সংখ্যাটা আমরা এটা দিয়ে বের করি। ডিতে যতটা ইলেকট্রন থাকবে, ডিতে যতটা ইলেকট্রন থাকবে সেটার সাথে 2 যোগ করে দিব, সেটার সাথে 2 যোগ করে দিব। যেমন আমি তোমাকে যদি বলি, আসো আরেকটা বলতেছি, যেমন আয়রন, আয়রন কোন গ্রুপে আছে বের করবো কেমনে? তো দেখো আর্গন 18 4s2 3d6, সো 6 এর সাথে 2 যোগ করে দেব, আয়রন আছে গ্রুপ 8-এ, আয়রন হচ্ছে গ্রুপ 8-এ। এভাবে আর কি, এইভাবে বের করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, পারবা এটা? এটা কে বলতে পারবা?
অনেকে বলেছো B+3, বাট এটি কিসের বের করতে হবে যে n-1 D5 10 NS1 আর্গন 3D3 এই মৌলের জারণ সংখ্যা বের করতে বলেছে। তাহলে এটা কেমনে বের করবো আসো দেখো তো, কেমনে বের করা যায়? সর্বব্যস্ত শক্তি স্তর জারণ সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, নর্মালি এটা হওয়ার কথা হচ্ছে তোমার 3D5 4S1, 3D5 4S1, এটা হচ্ছে 3D5 4S1। সো 3D5 4S1 মানে হলো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের স্থিতিশীল জারণ মান হচ্ছে +3। দেখতে বোঝা যাচ্ছে 3D5 4S1 হবে। 3D5 4S1টা হচ্ছে কার? ক্রোমিয়ামের। সো ক্রোমিয়ামের +3 হবে। বুঝতে পেরেছো? এটা কে বলতে পারবা নিরপেক্ষ অক্সাইডটা? এটা কে বলতে পারবা নিরপেক্ষ অক্সাইডটা? নিরপেক্ষ অক্সাইডটা কে বলতে পারবা? ইয়েস, এটা হবে, কোনটা হবে? 55B হবে। নিরপেক্ষ অক্সাইডটা হচ্ছে NO2। নিরপেক্ষ অক্সাইডটা কি হবে? NO2 হবে। ওকে, আমরা এগুলাই শেষ করেছি ইনশাল্লাহ। আমাদের এখানে আর কোনো এমসিকিউ নাই, বাকি যেগুলো এমসিকিউ আছে আমরা সেগুলো ইনশাল্লাহ পড়ে ফেলতে পারবো। সো এখানেই তোমাদের সাথে কথা। আর যারা এসএমপি কোর্সটা 24 ব্যাচদের জন্য বলবো, যারা যারা কোর্সটা করতে চাচ্ছ বা যারা যারা এখনো কোর্সটা করো নাই, তার জন্য একটা প্রোমো কোড দেওয়া আছে। সো তোমরা চাইলে এসএমপি কোর্সটা করে ফেলতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদেরকে একটা পড়ার টেবিলের একটা কন্টেন্ট দেওয়া হবে। সো পড়ার টেবিলের একটা পোস্ট দেওয়া হবে। পোস্টটা হচ্ছে এরকম যে তোমাদেরকে সেখানে একটা পোস্ট পড়ার টেবিল দেওয়া হবে। সো এখানে কমেন্ট সেকশন থাকবে। নর্মালি যে গ্রুপে তোমাদের যে গ্রুপটা আছে, যে অ্যাডমিশন হেল্পলাইনে যে গ্রুপটা আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইনে যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে তোমাদের একটা পড়ার টেবিলের একটা পোস্ট দেওয়া থাকবে, যেখানে তোমরা তোমাদের যাবতীয় সমস্যাগুলা তোমরা কমেন্টে লিখবা এবং সেগুলো সলভ করার জন্য তোমাদের ইনস্ট্রাক্টর থাকবে, মানে সাবজেক্টের ইনস্ট্রাক্টরগুলা সেগুলো তোমাদেরকে সেখানে সলভ করে দিবে। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে মেইন কথা। আর যারা যারা লাস্টে ক্লাসে জয়েন করেছো তাদেরকে আরও কিছু জিনিস একটু বলে দিই, কিছু জিনিস যেগুলো একদম শুরুতে কিন্তু আমি বলেছিলাম, সেগুলো তোমাদেরকে আরেকবার একটু রিপিট করে দিই। যে আমাদের এখানে তোমাদের জন্য প্রতিটা প্রতিটা সাবজেক্টের একটা রুটিন রেডি করেছি। যেমন ধরো এই যে দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আজকে আমরা পড়িয়েছি। এর পরবর্তীতে একদম আগামী 90 দিন পর্যন্ত তোমাদের ক্লাসগুলা এখানে পরিচালনা করা হবে। এবং এখানে দেখবা যে ক্লাস শেষ হওয়ার পরে তোমার এখানে এক্সাম লিঙ্ক আছে। যারা যারা এখনো আমাদের ফর্মটা ফিল আপ করে নাই, তারা ফর্মটা ফিল আপ করে ফেলো। ফর্মটা ফিল আপ করলে দেখবা যে তোমাদের রুটিনটা থাকবে এবং রুটিনের সাথে কিন্তু এক্সাম লিঙ্কটা থাকবে। অর্থাৎ আজকে যে ক্লাসটা তুমি করেছো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, সেই ক্লাসটার কিন্তু একটা এক্সাম লিঙ্ক আছে। ওই এক্সাম লিঙ্কে তুমি ক্লিক করে তুমি তোমার আজকের এক্সামটা দিয়ে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দিয়ে আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিটা জিনিসের ব্রেকডাউন দেওয়া আছে। অর্থাৎ আমরা আজকে রমজান মাস কয়টা চলে গেল? আমাদের আজকে রমজান মাস হচ্ছে 8টা। আমাদের 8টা রমজান শেষ হয়ে গেছে, তাই না? গত মঙ্গলবার আমরা স্টার্ট করেছিলাম, আজকে মঙ্গলবার আমাদের 8টা রমজান শেষ। এখন এই রমজান মাসে আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপগুলো আমরা কিভাবে করতেছি সেটা নিয়ে তোমাদের একটা ব্রিফ ডাউন দিয়ে দিয়েছি। যে তোমাদের এখানে প্রতিটা জিনিসের ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন আমি আসলে কিভাবে আমি
আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ যেগুলো আছে সেগুলোতে আমি কতটুকু সময় দিব এবং আমি কোন সময়ে কোন জিনিসটা করব। সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এটা কিন্তু সবারই কাজে লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আজকে হচ্ছে মার্চের 19 তারিখ, হ্যাঁ। সো মার্চের 19 তারিখে তোমরা প্রথম কাজ যেটা করেছো, তোমরা 4টা 30 থেকে 5টা 30 পর্যন্ত তোমরা এখানে সেহরি পড়েছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, কোরআন খতম করেছো। এরপরে 5টা 30 থেকে 7টা পর্যন্ত মোটামুটি সবাই ঘুমিয়েছো। বাট এই জায়গায় আমাদের একটা প্রবলেম হয় রমজান মাসে, আমরা কিন্তু সবাই কিন্তু দেরি করে ঘুমাতে পছন্দ করি, দেরি থেকে ঘুম থেকে উঠতে পছন্দ করি। সো আমরা কিন্তু 5টা 30 থেকে 7টায়, এটা কিন্তু কয়জন ফলো করো আমি জানি না, কয়জন ফলো করো দেখি বলো। 5টা 30 থেকে 7টা পর্যন্ত, মানে সকাল 7টা পর্যন্ত, এই 1.5 ঘন্টা ঘুমাইয়ে আবার 7টা বাজে উঠে যাওয়া, এটা কয়জন ফলো করো? এটা আমার ধারণা মনে হয় না 10% স্টুডেন্টও ফলো করে। সো এটা স্টুডেন্টের কথা বাদ দিলাম, আমরা সাধারণ মানুষরা কিন্তু এটা ফলো করি না। সো এটা আমাদেরকে একটু ইম্প্রোভাইজ করতে হবে। 5টা 30 থেকে 7টার মধ্যে তুমি যদি ঘুম থেকে যদি উঠে যেতে পারো, তাহলে 7টা থেকে 8:30 তুমি তোমার পড়া স্টার্ট করতে পারবা। যেমন তুমি ইংলিশ স্টার্ট করলা 8টা থেকে 9টা, তুমি ব্রেকফাস্ট করলা বা রেস্ট করলা। যারা হচ্ছে ধরো হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বীর মানুষ স্টুডেন্ট, তারা ব্রেকফাস্ট করবে। আর যারা হচ্ছে যে ধরো রোজা রাখছে, যারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে ব্রেকফাস্ট করবে, তারা রেস্ট করবে। এরপর আবার 9টা থেকে 11টা পর্যন্ত তারা ধরো কেমিস্ট্রি পড়লো। আবার 11টা থেকে 11:30 পর্যন্ত রেস্ট করবে, না হলে হচ্ছে কি করবে, লাইট রিফ্রেশমেন্ট নিবে। আর 11:30 থেকে 1টা পর্যন্ত সে ম্যাথ পড়বে। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত সে কি করবে, বাত করবে, নামাজ করবে, রেস্ট করবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? এরপর 2টা থেকে 4টা পর্যন্ত বায়োলজি পড়বে। আবার দেখো 4টা থেকে 7টা, 4:30 হচ্ছে নামাজ পড়বে। 4টা থেকে 4:30 কি করবে, নামাজ পড়বে। যেমন একজন বলছে হচ্ছে ভাইয়া আমি সেহরি খেয়ে আর ঘুমাই না পড়ি। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সো 4টা থেকে 5টা হচ্ছে লাইভ ক্লাস করবে, 5:30 থেকে 6:30 নামাজ এবং ইফতার করবে। এরপর 7টা পর্যন্ত রেস্ট। এরপর দেখো 7টা থেকে 10টা পর্যন্ত তারাবি পড়বে। এখানে একটা পড়ার স্লট রাখবা আমরা যারা তারাবি নামাজ পড়বে না তাদের জন্য, এটাই হচ্ছে কথা। এরপরে 10:30 থেকে 11টা ডিনার, আর ব্রাশিং টাইম, সেটিং অ্যালার্ম, গেটিং প্রিপেয়ার টু স্লিপ 11টা থেকে 11:30। এবার 11:30 থেকে 4:30 হচ্ছে তুমি ঘুমাই যাবা। কেমন হয়েছে রুটিনটা? রুটিনটা কেমন লেগেছে দেখি বলো, বুঝতে পেরেছো? এরপরে আসছি চ্যাপ্টার ব্রেকডাউনে। চ্যাপ্টার ব্রেকডাউনে আমরা যে কাজটা করব, আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের জন্য টপিক ভাগ করে দিব, যে টপিকগুলো তুমি পড়ে গেলেই তোমার পরীক্ষায় কমন চলে আসবে। সো এই টপিকের বাইরে তোমার কিন্তু আর পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই টপিকের বাইরে কিন্তু তোমার আর প্রশ্ন আসবে না। এই টপিকের বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন আসবে না। সো আমরা এখান থেকে এটা বুঝলাম যে আমরা এই টপিকগুলো যদি পড়ে ফেলতে পারি, যে টপিকগুলো আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই পড়লে কিন্তু আমাদের চলে আসবে। সো এটা তোমরা একটু দেখে ফেলো। এখন তোমরা যদি বলো যে ভাই এটা আমরা কখন পাবো, তোমরা ফর্মটা ফিল আপ করলে তোমাদের কাছে একটা মেল যাবে, ওই মেলের মধ্যে তোমাদের এখানে কিন্তু বলা হবে। আচ্ছা, আজকে যে আমরা যে ক্লাসটা করেছি সেই ক্লাসের কিন্তু আমাদের কি আছে, একটা এক্সাম আছে। এখন আমাকে বলো কারা কারা আমরা এক্সাম দিব, আমরা কারা কারা এক্সাম দিব দেখি, বলো আমরা কারা কারা এক্সাম দিব দেখি, আমাকে জানো এভরিওয়ান। আমরা কারা কারা এক্সাম দিব বলো। হ্যাঁ, ইমেল আসবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। কাশপিয়া বলেছো আমি দিব, শাওন রয় বলছো অন্তর আমি দিব, ভেরি গুড। আর রহিম বলছো আমি দিব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই তাই তো?
আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে জানাও, কারো কোনো টপিকে সমস্যা থাকলে, যা যা পড়িয়েছি সব কিছু বোঝা গেছে কিনা, এবং ফর্ম যেটা দিয়েছি সেটা কিন্তু সবাই ফিল আপ করেছো কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও, কারণ ফর্মটা ফিল আপ না করলে কিন্তু তোমাদের কাছে মেইলটা যাবে না। সো তোমরা রুটিন এবং হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে ব্রেকডাউনগুলো আছে যেগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি সেগুলো পাইতে হলে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো ঠিক আছে, আজকের পর্যন্ত আমরা এতটুকুই শেষ। আমরা নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ এই ফার্স্ট পেপারের বাকি যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক পরিবর্তন সেটা নিয়ে দেখা হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।